আমার দাদা বৌদি আছে। বাড়িতে তো আমার বলতে কেউ নেই। কেন চলে আসলেন এখানে? মানসিক অশান্তির জন্য। মানে ছেলের অত্যাচারে আপনাকে এখানে চলে আসতে হলো? আপনি তো শিক্ষক ছিলেন। আমি শিক্ষক ছিলাম। হ্যাঁ, আমি আগে অন্য জায়গায় থাকি। আমার পক্ষে প্রশ্ন করা সম্ভব না। আমার যা কর্তব্য আমি সব করে দেবো, যতটা পারি, যাতে ডাক্তার থাকিস তা করে দেবো। ঈশ্বরজ্ঞানী জীব সেবার মধ্যে দিয়ে ঈশ্বরকে সেবা করা। অন্তর থেকে বলবো যে পৃথিবীর কোনো বাবা মাকে যেন তার শেষ জীবনটা বৃদ্ধাশ্রমে কাটাতে না হয়। বন্ধুরা, তুষার টক্সের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আর আমি চলে এসেছি এই মুহূর্তে মধ্যমগ্রাম বাদুতে আরও একটা বৃদ্ধাশ্রমের খোঁজে। আর এই বৃদ্ধাশ্রমটা কিন্তু অন্য সব বৃদ্ধাশ্রম থেকে একটু আলাদা। কেন আলাদা, কি সুবিধা কি অসুবিধা, চলুন সমস্ত কিছু জানবো। আর এই বৃদ্ধাশ্রমের ভেতরে এখন ঢুকবো। বন্ধুরা, আপনারা রয়েছেন তুষার টক্স চ্যানেলে তুষারের সাথে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, ভিডিওটা কেমন হয়েছে সে বিষয়ে সুচিন্তিত মতামত। শুরুতেই বলি কিভাবে আসবেন। শিয়ালদা থেকে বারাসাত, হাবড়া বা বনগাঁকামি যে কোনো ট্রেনে উঠে আপনারা নেমে পড়বেন মধ্যমগ্রাম স্টেশনে। মধ্যমগ্রাম স্টেশন থেকে আপনারা যেদিকে যশোর রোড রয়েছে অর্থাৎ চৌমাথা রয়েছে সেদিকে বেরিয়ে আসবেন। আসবার পরেই ওখান থেকে অটো ধরে আপনারা চলে আসবেন মধ্যমগ্রাম চৌমাথা। মধ্যমগ্রাম চৌমাথা পৌঁছানোর পরেই দেখুন এই বোর্ডে রয়েছে বাদু একদিকে, কলকাতা একদিকে, বারাসাত একদিকে। আর এটা হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথা। মধ্যমগ্রাম চৌমাথার ঠিক উল্টো দিকে যে রাস্তাটা এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ওখানেই আপনারা অটো পাবেন বাদু যাওয়ার। আমি যেহেতু 2 হুইলার নিয়ে গেছিলাম সেহেতু আমি সোজা চলে গেছিলাম হচ্ছে বাদু বাজারে। আর আপনারাও কিন্তু কাঞ্চনতলা চলে আসতে পারেন। বাদু বাজারে আসবার পরই এখন দেখুন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা মাজার রয়েছে। এই মাজারে ঠিক উল্টো দিকে যে রাস্তাটা রয়েছে ঠিক সেই রাস্তা ধরে কিন্তু আমি স্কুটি নিয়ে গেছিলাম। এখান থেকে মিনিট 2-2.5 যাওয়ার পরই পড়েছিল হচ্ছে একটা বড় রাস্তা। আপনারা যারা স্কুটি বা গাড়ি নিয়ে আসবেন আপনারা কিন্তু এই রাস্তাটাও ধরতে পারেন বা কাঞ্চনতলা নেমেও আসতে পারেন। এই যে বড় রাস্তা, এখান থেকে জাস্ট 1 মিনিট এগিয়ে গেলেই হচ্ছে আমাদের আজকের এই বৃদ্ধাশ্রম। বন্ধুরা, উপরেই লেখা রয়েছে বাদু শিবানন্দলয়। আর এটা কিন্তু সেই বৃদ্ধাশ্রম। এখান থেকে বৃদ্ধাশ্রমটা শুরু হয়ে আমি একবার বাইরে থেকে দেখিয়ে দিই। আর বেশ সুন্দর ডেকোরেশন করা, কিন্তু আমার বলার অপেক্ষা রাখে না, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। এখানে একটা ফলক রয়েছে, লেখা রয়েছে বৃদ্ধাবাস শুভ উদ্বোধন। উদ্বোধক মাননীয় শ্রী মুকুল রায় সাংসদ, আর প্রধান অতিথি মাননীয় শ্রী সুব্রত মুখার্জি তৎকালীন পঞ্চায়েত মন্ত্রী। তারিখ হচ্ছে 2013 সালের 9 অক্টোবর। একদম গেটের কাছে দুজন রক্ষী রয়েছেন, অবশ্যই বেশ সুন্দর সাজানো। এই পাশে আরও একটা গেট রয়েছে। আমরা মেন যে গেটটা এইমাত্র দেখালাম ওখান থেকেই ঢুকবো, ওখানেই রিসেপশন, ওখানেই অফিস। এই হচ্ছে আরও একটা গেট, এই পোর্শনটা দেখাবো। ওখানে আমার মনে হয় ভোজনালয় রয়েছে। দূর থেকে বন্ধুরা আর একবার এই সাইড থেকে যদি দেখাই তাহলে একদম বাদু বাজার থেকে যে মাজার রয়েছে সেখান থেকে ঢুকে আসলে জাস্ট মিনিট 2-1-এর মধ্যেই কিন্তু পড়বে এই শিবানন্দলয় বৃদ্ধাশ্রম। আর এর জাস্ট 1-1.5 মিনিট আগে রয়েছে কিন্তু এদের আশ্রম অর্থাৎ শিবানন্দ মহারাজের। এবার বৃদ্ধাশ্রমের ভিতরে প্রবেশ করছি। আর বৃদ্ধাশ্রমের ভেতরে প্রবেশ করতেই কিন্তু বেশ সুন্দর আর শান্ত নিরিবিলি পরিবেশ। আর একদম বাদিকে ঢোকবার পরই রয়েছে কিন্তু এদের রিসেপশন কাম অফিস রুম। আসুন বন্ধুরা আপনাদের অফিস রুমটা দেখাই। একদম পরিপাটি সাজানো অফিস রুম। আর অফিস রুমের এক কোনায় রয়েছেন মহাদেব,
আমরা দেখতে পাচ্ছি মহাদেবের একটি মূর্তি রয়েছে। এখানে শিবানন্দ মহারাজের একটা ছবি রয়েছে। আপনারা যারা এই বৃদ্ধাশ্রমে আসবেন বা কথা বলবেন তারা কিন্তু এই অফিস রুমে এসেই আপনাদের যোগাযোগ করতে হবে বা কথা বলতে হবে। কথায় বলে যার শুরু ভালো তার সব ভালো, আর এদের রিসেপশনটাই কিন্তু যথেষ্ট সুন্দর। এরপর বন্ধুরা আমি চলে যাই বাইরের পোর্শন, অর্থাৎ বৃদ্ধাশ্রমের অন্য ঘরগুলো। এখানে জাস্ট উল্টো দিকেই কিন্তু একটা ঘর রয়েছে, আর আমাদের রুম ভিজিট আমরা শুরু করছি এখান থেকে। এই রুমে কিন্তু সিঙ্গেল বেডরুম, অর্থাৎ একটা বেড রয়েছে। এখানে একজন দাদা বসে রয়েছেন, আর আপনারা দেখুন এখানে কিন্তু বেশ বড় জানলা। কি কি জিনিস রয়েছে দেখাই। এখানে এসি রয়েছে, এসির পরেও কিন্তু একটা বেশ বড় ফ্যান রয়েছে। এখানে টিভি রয়েছে, পার্সোনাল ইউজ করবার জন্য একটা আলমারি রয়েছে, আর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ওয়াশরুম। আর এটা কিন্তু একদম অ্যাটাচ ওয়াশরুম। আসুন একবার ওয়াশরুমটা আপনাদের দেখাই। দেখুন ওয়াল টু ওয়াল কিন্তু টাইলস বসানো রয়েছে, আর যা যা দরকার একটা ওয়েস্টার্ন স্টাইলের কমোড রয়েছে, এপাশে বেসিন রয়েছে, কল রয়েছে, সমস্ত কিছু রয়েছে। এটা কিন্তু হচ্ছে সিঙ্গেল বেডরুম। আপনারা হয়তো ভাবছেন এই বেডরুমের বা এই সিঙ্গেল রুমের ট্যারিফ কীরকম, সেগুলো সব বলবো, ধীরে ধীরে আপনাদের জানাবো। তার আগে আমি আপনাদের রুমটা দেখিয়ে নিলাম। এটা হচ্ছে কিন্তু সিঙ্গেল রুমের দেবাশিস দা। আমি যে রুমটা এইমাত্র দেখালাম, দেবাশিস দা কিন্তু সেই রুমের বোর্ডার। দাদা কেমন আছেন? ভালো আছে। এখানে কোনো অসুবিধা? না না, অসুবিধা হচ্ছে না। কোনো অসুবিধা নেই। তো কতদিন হলো আছেন আপনি এখানে? 2 বছর হলো। অনেক দিন তাহলে হয়ে গেল। কি করে টাইম পাস করেন? এই গল্প টল্প করে সব সময় কাটে। ব্যাস, আবার কি চাই? গল্প করতে পারলে আর তো কিছু চাই না। খাওয়া দাওয়া একদম ঠিকঠাক পাচ্ছেন তো? চলুন, খুব ভালো। আর বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি খড়গপুর ছিল, এখন এখানে আছে গড়িয়াতে। গড়িয়াতে রয়েছে? গড়িয়াতে আমার দাদা বৌদি আছে ওইখানে, ওখানে রয়েছে। তো আপনি এখানে চলে এসেছেন 2 বছর হলো। বাড়ির লোকদের সাথে যোগাযোগ রয়েছে? রিসেপশন থেকে উঠে আসবার পরেই আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে করিডোর, আর করিডোরের দুপাশেই কিন্তু ঘর রয়েছে। এদিকেও ঘর রয়েছে। সামনে যদি এগিয়ে যাই তাহলে কিন্তু দেখুন করিডোরের দুপাশেই কিন্তু ঘর রয়েছে। এপাশে একটা ঘর রয়েছে, এপাশে একটা ঘর রয়েছে, ওপাশে একটা ঘর রয়েছে। আপনাদের আমি সবকটা ঘরই দেখাবো, আর একদম এখানে কিন্তু মহারাজের ছবি রয়েছে। এবার করিডোরটা কেন দেখাচ্ছি সেটা আপনারা দেখে নিন। এই করিডোরটা কিন্তু ডাইনিং স্পেস হিসাবে ব্যবহার করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরপর ডাইনিং টেবিল আর চেয়ার করা রয়েছে, অর্থাৎ এখানকার যারা আবাসিকরা রয়েছেন তারা কিন্তু এই জায়গাটাকে ডাইনিং স্পেস হিসাবে ইউজ করে। এরপরে চলে আসি আমার দ্বিতীয় রুম ভিজিটে। এই হচ্ছে দ্বিতীয় রুম, আর এই দ্বিতীয় রুমেও কিন্তু দুজন মহিলা রয়েছেন, দুজন মা রয়েছেন। একবার রুমটা যদি দেখাই আপনারা দেখুন, এই রুমে কিন্তু এসি রয়েছে, এই রুমে দুটো আলমারি রয়েছে দুজনার ব্যবহার করবার জন্য, এই রুমে টিভি রয়েছে। অর্থাৎ তাহলে আমরা কি বুঝতে পারছি, এখানকার প্রত্যেকটা রুমে এসি, শুধু এসি না, প্রত্যেকটা রুমে ফ্যানও রয়েছে, আর প্রত্যেকটা রুমের সাথে কিন্তু অ্যাটাচ বাথরুম রয়েছে। অর্থাৎ অ্যাটাচ বাথরুম বলতে যা বোঝায় কমোড থেকে বেসিন থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে। আর এটা হচ্ছে ডবল শেয়ারিং রুম। বন্ধুরা, এটা হচ্ছে শিবানন্দলয় বৃদ্ধাশ্রমের দ্বিতীয় রুম ভিজিট। আমরা চলে যাব এরপরে পরে যে রুমটা আমরা দেখব সেই রুমটা ট্রিপল শেয়ারিং রুম। আমরা প্রথমে দেখালাম হচ্ছে সিঙ্গেল রুম, তারপরে দেখিয়েছি ডবল শেয়ারিং রুম, আর এটা দেখাবো ট্রিপল শেয়ারিং রুম। এই রুমটাও কিন্তু যথেষ্ট বড় সড়ো। এখানে একটা বেড দেখতে পাচ্ছি, এখানে একজন ভাই রয়েছে, তার একটা বেড দেখতে পাচ্ছি, আর এই যে বেডটা, এই বেডটা কিন্তু এখনো ফাঁকা রয়েছে। আর আরেকটা জিনিস দেখুন, এখানে কিন্তু আলমারি যেটা রয়েছে সেটা কিন্তু বেশ সুন্দর 3খানা পোর্শন করা রয়েছে। অর্থাৎ যেহেতু ট্রিপল শেয়ারিং বেড বা ট্রিপল শেয়ারিং রুম এটা, সেজন্য কিন্তু 1, 2, 3 জন ইউজ করতে পারবে। অ্যাজ ইউজুয়াল প্রত্যেক ঘরে এসি, প্রত্যেক ঘরে ফ্যান রয়েছে। যেটা সব থেকে জরুরি সেটা হচ্ছে ওয়াশরুম। এইখানে হচ্ছে ওয়াশরুম, এবং সেটাও হচ্ছে কিন্তু অ্যাটাচ ওয়াশরুম। অর্থাৎ বন্ধুরা, যারা একটু অন্যরকম বৃদ্ধাশ্রমের খোঁজ করছেন তারা কিন্তু অবশ্যই এসে যোগাযোগ করতে পারেন এখানে। এবার পছন্দ অপছন্দ চিন্তা ভাবনা সেটা ব্যক্তিগতই, আপনার নিজস্ব ব্যাপার। এরপরে যে রুমটা দেখাবো এটা ডরমেটরি রুম। অর্থাৎ আমরা সিঙ্গেল রুম দেখেছি, ডবল রুম দেখেছি, ট্রিপল রুম দেখেছি,
আর এটা হচ্ছে ডরমেটরি রুম। এখানে কিন্তু 1 2 3 4 5খানা বেড রয়েছে, আর এখানে কিন্তু 5 জন মা রয়েছে। সুযোগ সুবিধাগুলো আলাদা করে আর কিছু বললাম না, অ্যাজ ইউজুয়াল প্রত্যেকের জন্য আলাদা আলমারি, ঘরে একটা এসি, আর সর্বোপরি এই ঘরে কিন্তু ফ্যান রয়েছে, 4খানা ফ্যান রয়েছে, অর্থাৎ একদম এয়ারি একটা রুম। আর এখানেও কিন্তু অ্যাটাচ বাথরুম রয়েছে, অর্থাৎ বন্ধুরা এটা হচ্ছে 3টে বাথরুম রয়েছে। দেখুন আরেকবার দেখাই, পরপর 3টে বাথরুম, 1 2 3টে। যেহেতু ডরমেটরি রুমে 5 জন থাকছে, সেই ক্ষেত্রে এদের কিন্তু 3টে অ্যাটাচ বাথরুম প্রোভাইড করা হচ্ছে। তাহলে বন্ধুরা এই হচ্ছে কিন্তু শিবানন্দলয় বৃদ্ধাশ্রমের ডরমেটরি রুম, আর এই রুম কিন্তু মোটামুটি টোটালটাই ফিল আপ। এবার আমরা চলে যাব এদের ফার্স্ট ফ্লোরটা আপনাদের দেখাবো। বৃদ্ধাশ্রমের ঠিক পিছনে এদের নিজস্ব যে পোর্শনটা, সেখানে আমরা এসেছি। এই যে ঘরগুলো রয়েছে এগুলো হাউস স্টাফদের ঘর, আর এদের কিন্তু নিজস্ব জেনারেটর রয়েছে, অর্থাৎ 24 আওয়ার্স কিন্তু ইলেকট্রিক সাপ্লাই এখানে অ্যাভেলেবেল। এপাশে এদের একটা বড় দরজা রয়েছে, বাট এটা এদের নিজস্ব ইউজের জন্য। এরপর যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কিন্তু এদের কিচেন। এখানে কিন্তু রান্না হচ্ছে, অর্থাৎ রেগুলার বেসিস যত আবাসিক থাকে তাদের রান্না বান্না এখানে হয়। কি রান্না হচ্ছে মাসি? ডাল হচ্ছে, কাঁকরোল ভাজা হচ্ছে, দই কাতলা হচ্ছে, আচ্ছা, চাটনি হবে। আরে বাবা অনেক কিছু এখানে হচ্ছে এই মুহূর্তে। ভাত, ডাল, কাঁকরোল ভাজা, দই কাতলা, চাটনি, অর্থাৎ আজকের মেনু এটাই, তাই তো? আচ্ছা, রাতের রান্না আবার আলাদা হয়ে যায় তো? সেটা কি ভাত হয় না রুটি হয়? রুটি হয়, কেউ ভাত খায়, কেউ রুটি খায়। আচ্ছা, যার যেরকম। বন্ধুরা আপনারা জানতে পারলেন কিন্তু রাত্রিবেলা ভাত রুটি মিলিয়ে মিশিয়ে, আর আজকে দুপুরে কিন্তু দই কাতলা হচ্ছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি 3 জন দিদি কিন্তু কাজ করে যাচ্ছে। আপনারা রেগুলার বেসিসে কাজ করেন তো এখানে? 3 জনই রেগুলার। তাহলে এই বৃদ্ধাশ্রমে এই 3 জন দিদি কিন্তু এদের যে কিচেন অর্থাৎ রান্নাঘর, এখানে কিন্তু রান্না করে যাচ্ছে আজকে দুপুরের জন্য। বন্ধুরা আমরা চলে যাই এরপর বৃদ্ধাশ্রমের আরেকটু ভেতরের অংশ দেখাতে। শিবানন্দলয় বৃদ্ধাশ্রমের ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলাতে উঠে আসছি। আমরা এতক্ষণ ছিলাম হচ্ছে বৃদ্ধাশ্রমের নিচের পোর্শনে, নিচতলার ঘরগুলো দেখালাম। এরপরে চলে যাচ্ছি উপরের অংশটা দেখাতে। আচ্ছা আচ্ছা, দাদা বলছেন এটা প্রেয়ার রুম, আর আচ্ছা এটা প্রেয়ার রুম কাম লাইব্রেরি। এত সুন্দর দেখুন, এখানে কিন্তু কত সুন্দর বই রাখা রয়েছে। আর এটা প্রেয়ার রুম, প্রার্থনা ঘর। বেশ সুন্দর একটা পদ্ম ফুলের ওপরে কিন্তু মহারাজের একটা ছবি রয়েছে, একটা শিব ঠাকুরের ত্রিশূল রয়েছে। এই ধরনের প্রেয়ার রুম বা প্রার্থনা কক্ষ কিন্তু আমার মনে হয় না অন্য কোনো বৃদ্ধাশ্রম। প্রেয়ার রুমে প্রতিদিন সকালবেলা আর সন্ধ্যাবেলা আবাসিকরা যারা রয়েছেন তারা প্রত্যেকে আসেন, এখানে ধ্যান করেন বা প্রেয়ার করেন। একটু অন্যরকম পরিবেশ, একটু আধ্যাত্মিক পরিবেশে তৈরি হয়েছে এই শিবানন্দলয় বৃদ্ধাশ্রম। আপনারা যারা নতুন নতুন বৃদ্ধাশ্রমের খোঁজ করছেন তারা অবশ্যই আমার চ্যানেলটার সাথে থাকবেন। প্রার্থনা গৃহের ঠিক উপরেই যে পোর্শনটা আমরা এই মুহূর্তে রয়েছি, এখানেও কিন্তু চারদিকে অনেকগুলো ঘর রয়েছে। ফার্স্ট ফ্লোরে এই যে রুমটা দেখতে পাচ্ছেন পর্দা দেওয়া, এখানেও কিন্তু একজন কাপেল থাকেন, অর্থাৎ স্বামী স্ত্রী থাকেন। এ পাশে রুমটাতেও কিন্তু তাই থাকেন। তার মানে বোঝা গেল যে এই বৃদ্ধাশ্রমে শুধুমাত্র নিঃসঙ্গ কোনো মহিলা বা পুরুষই নয়, চাইলে কিন্তু কোনো দম্পতি বা কাপেল এসেও এখানে থাকতে পারেন, এবং সেক্ষেত্রেও কিন্তু সমস্ত রকম ব্যবস্থা এখানে রয়েছে। শুধু আপনাদের যেটা করতে হবে, আপনাদের ফোন করে এসে যোগাযোগ করে নিতে হবে এদের সাথে। ফার্স্ট ফ্লোরের প্রথম যে রুমটা আপনাদের দেখাচ্ছি, এই রুমটা কিন্তু ডবল শেয়ারিং রুম। এখানে যে বেডটা দেখাচ্ছি আপনাদের, এই বেডটা কিন্তু ভ্যাকেন্ট রয়েছে, অর্থাৎ কোনো আবাসিক এখানে নেই। আর এই বেডের আবাসিক রয়েছেন তিনি এই মুহূর্তেরই। অ্যাজ ইউজুয়াল টয়লেট রয়েছে, একদম অ্যাটাচ টয়লেট রয়েছে, বেশ সুন্দর সাজানো গোছানো, দুজনার জন্য দুটো আলমারি রয়েছে। এটা হচ্ছে ডবল শেয়ারিং রুম। বন্ধুরা এরপর আমি চলে যাচ্ছি অন্য আরও একটা রুম। এটা হচ্ছে বৃদ্ধাশ্রমের আর একটা রুম, আর এই রুমে আরও দুজন মা থাকেন। এটাও কিন্তু ডবল শেয়ারিং রুম। এখানে একটা বেড রয়েছে, আর ওদিকে দেখতে পাচ্ছি আরও একটা বেড রয়েছে, এবং অ্যাজ ইউজুয়াল যেরকম এসি, ফ্যান, অ্যাটাচ টয়লেট, টিভি সমস্ত কিছু রয়েছে এই রুমে। হ্যাঁ, নমস্কার। কেমন আছেন আপনি? ভালো আছি। কি নাম আপনার? যমুনা রায়, কোথা থেকে এসেছেন? বাগুইহাটি।
কতদিন হলো এখানে এসেছেন? 2 মাস। কোনো অসুবিধা হচ্ছে এখানে? না না খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা? না। দুবেলাই একদম ঠিকঠাক খাবার পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। আমিষ নিরামিষ দুরকমই পাচ্ছেন তো এখানে? হ্যাঁ হ্যাঁ। আপনার বাড়ি থেকে কেন চলে আসেন? আপনাদের বৃদ্ধাশ্রমে কেন আসলেন? আমার বাড়িতে তো আমার বলতে কেউ নেই। আমার বোনের কাছে ছিলাম। আচ্ছা ওই বোনের এখন শরীর খারাপ, আচ্ছা তাই জন্য বোনের ছেলে বলছে যে না, আমি এখানে তোমাকে দুইজনারে এখানে রাখাটা তো অসম্ভব, আচ্ছা, তাই জন্য তোমারে ওখানে দিই মাসি, মা এখানে থাক। ঠিক আছে। আপনার কোথাও কোনো সমস্যা নেই তো? না। ঠিক আছে, ভীষণ ভালো থাকবেন আর হ্যাঁ। সবসময় আনন্দে থাকবেন। এখানে বন্ধু বান্ধব হয়েছে? হ্যাঁ হয়েছে, এই যে নিচে গেলে দু চারজন হয় এখানে। মাসিমা, আজকের জন্য রাখি। খুব আচ্ছা। ভালো থাকবেন। ভালো থাকবেন। নমস্কার। হ্যাঁ। বন্ধুরা, আমার সামনে এই মুহূর্তে রয়েছে বৃদ্ধাশ্রমের আরো একজন আবাসিক। বিশেষ কারণবশত এর নাম পরিচয় আমি গোপন রাখলাম আর এর মুখটাকেও আমি ব্লার করে দিলাম। আসুন এনার ব্যক্তিগত মতামত শুনে নিন কেন ইনি বৃদ্ধাশ্রমে এসেছেন। মেসোমশাই, আমার প্রণাম নেবেন। কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আপনি কতদিন হলো এই বৃদ্ধাশ্রমে এসেছেন? 28শে মার্চ 2024। মানে সবে 3-4 কয়েক মাস। মাস, 3-4 মাস হলো আপনি এসেছেন এখানে। হুম। আপনার বাড়ি কোথায় ছিল? বাড়ি আমার উত্তর চব্বিশ পরগনা বারাসাত। আচ্ছা, ওইদিকে বাড়ি ছিল। আপনি কেন চলে আসলেন এখানে? মানসিক অশান্তির জন্য। এটা বলে লাভ নেই। মানে ছেলের অত্যাচারে আপনাকে এখানে চলে আসতে হলো। আপনার মানে মাসিমা কি নেই? না, উনি 10ই ডিসেম্বর মারা গেছে ক্যান্সারে। আচ্ছা, মাসিমা চলে যাওয়ার পর আপনি শান্তির জন্য বা ছেলের অত্যাচারে এখানে চলে এসেছেন। এখানে এসে কি আপনি ভালো আছেন? ভালো আছে, মানসিক দিক দিয়ে ভালো আছি। খাওয়া দাওয়ার কোনো খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে কোনো না তো? সমস্যা নেই। কোনো এরা সমস্যা আমাকে হচ্ছে না? প্রচন্ড সম্মান দেয়, প্রত্যেকে আমাকে খুব ভালোবাসে, সম্মান দেয়। আপনি তো শিক্ষক ছিলেন আমি একজন। শিক্ষক ছিলাম। মানে আমার সত্যি মানে এই ভিডিওটা করতে খুব খারাপ লাগছে যে আমাদের দেশের মেরুদণ্ড যারা, সমাজের যারা মেরুদণ্ড, সেই শিক্ষকের আশ্রয় আজকে বৃদ্ধাশ্রমে। মানে আমার কিছু বলার নেই। আর ছেলে যোগাযোগ করে, চেষ্টা করে, কিন্তু খোঁজ পায় না আপনার। পায় না। আপনি কি বলেন? এদিক ওদিক কথা বলে দেন তো? হ্যাঁ, আমি থাকি অন্য জায়গায়, দামোদরে থাকি। আমার পক্ষে প্রশ্ন করা সম্ভব না। আমার যা কর্তব্য আমি সব করে দেবো, যতটা পারি, যাতে ডাকে থাকিস তা করে দেবো। মানে আপনি ছেলেকে বলেন ওর সব কর্তব্য করে দেবেন, কিন্তু আপনি পুরোপুরি ছেলের থেকে চলে এসেছেন, হ্যাঁ, একদম হ্যাঁ। সরে এসেছেন। মানে আপনি আর অত্যাচারে থাকতে পারছিলেন না। না। আশ্রম ঘুরে আমি এই মুহূর্তে চলে এসেছি হচ্ছে শিবানন্দলয় আশ্রমে। আর এই বৃদ্ধাশ্রম আর আশ্রমের মাঝে কিন্তু দূরত্ব মাত্র মিনিট 2-এর। তাহলে বন্ধুরা আশ্রমের ভিতরে ঢুকি আর এক ঝলকে দেখাই আপনাদের আশ্রমের ভিতরটা। আর এখানেই কিন্তু রয়েছে শিবানন্দ মহারাজ। আমরা তার থেকে জানবো যে এই বৃদ্ধাশ্রম তিনি কেন তৈরি করেছেন। আমার প্রণাম নেবেন। প্রথম জিজ্ঞাসা করব মহারাজ, এত বড় একটা কাজ আপনি করেছেন যেটা হচ্ছে বৃদ্ধাশ্রম, এর ইন্সপিরেশন মানে কি চিন্তা ভাবনা থেকে এটা আসলো? সমাজসেবামূলক কাজ তো অনেক হয়, কিন্তু বৃদ্ধাশ্রমের চিন্তা ভাবনাটা কোথা থেকে আসলো? ব্যাপারটা তা নয়, আমরা হচ্ছে সোসাইটি, আমরা একটা সোশ্যাল অর্গানাইজেশন সেন্টার বলতে পারো। আমাদের কমিটি আছে। আমার ব্যাপার হচ্ছে যে আমি ছোটবেলা থেকেই একটা চিন্তা ভাবনা ছিল যে আমি একটা কিছু করব, যার ফলে এই আশ্রম প্রতিষ্ঠা পায়। এবং আশ্রম শুধু এখানেই নয়, বাদুতেই নয়, আমাদের 9 জায়গায় এরকম আশ্রম অলরেডি তৈরি হয়েছে। এবং আমরা সমাজ সেবামূলক কাজের মধ্যেই সর্বদাই থাকি। কারণ আমি একটাই জিনিস জানি, ইষ্টজ্ঞানের জীব সেবার মধ্যে দিয়ে ঈশ্বরকে সেবা করা যায়। অনেক বাড়ির মা বাবারা আছে, বর্তমান যে সমাজ ব্যবস্থা সেইখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে ছেলে মেয়েরা তারা জীবনে প্রতিষ্ঠা পেয়ে যাচ্ছে বা তারা ফ্ল্যাট কিনছে,
বাপ ঠাকুরদার তৈরি করা প্রপার্টি বিক্রি করে তারা নিজেরা আত্মকেন্দ্রিক একটা মানসিকতার মধ্যে দিয়ে তারা নিজেদের মানে বেঁচে থাকার একটা প্রয়াস চালিয়ে যাচ্ছে। সেখানে বাবা মারা খুব পুরনো প্রাচীন একটা বোঝা হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। তো সেই হিসেবে আমি মনে করলাম যে যেসব বৃদ্ধ বয়সে যারা এই পরিস্থিতির মধ্যে পড়ে সেসব ছেলে মেয়েদের তাদের সেই আত্মকেন্দ্রিক মানসিকতার বা স্বার্থপরতার জায়গায় পড়ে যায়, তখন তাদের জীবনটা খুবই দুর্বিষহ হয়ে ওঠে। আমি মনে করি যে তারা যদি আমার কাছে এসে তাদের সেই মানসিকতার জায়গাটা যদি ফিরে পায়, যেখানে স্পিরিচুয়াল সঙ্গে সঙ্গে মানে আধ্যাত্মিকতার সঙ্গে সঙ্গে তাদের জীবনের যে পুরনো ভাবধারার মধ্যে দিয়ে নতুনের সঙ্গে একটা যোগ সাজসে তারা যে কদিন থাকবে তারা একটা আনন্দের সঙ্গে যাতে বেঁচে থাকে, সেই চিন্তা ভাবনা থেকেই আমার এই বৃদ্ধাবাস। তবে বৃদ্ধাবাস বলি না, আমি বলি ওটা লাউঞ্জ রুম। যারা প্লেনে চড়ে তারা জানে এই ভিআইপিদের জন্য লাউঞ্জ রুম থাকে এবং তারা লাউঞ্জ রুমে বসে খায় দায় নিজেদের মতো। তো ফ্লাইট আসে যখন টাইম হয়ে যায় তখন ফ্লাইটে ওঠে চলে যায়। আমি মনে করি আমার এখানে যারা আছে তারা এই লাউঞ্জ রুমের মতো থাকবে, যখন ফ্লাইট আসবে তখন তারা বেরিয়ে যাবে। এই মানসিকতা থেকে নিয়েই আমার এই ঘরের মানুষগুলোকে নিয়েই আমি চলার চেষ্টা করেছি। তাহলে এই চিন্তা ভাবনা থেকে এই বৃদ্ধাশ্রমের এই রূপায়ণ, এই বাস্তবের এটা পরিণতি পাওয়া। হ্যাঁ, শুধু একটা কথা বলি, আমার শুধু বৃদ্ধাবাস নয়, আমাদের ছাত্রাবাস আছে, আচ্ছা, বাচ্চারা আছে। আমি মনে করি যে সমাজে তোমার মাধ্যমেই এটা বলতে পারি যে যাদের মা নেই বাবা নেই, অতি দুর্বিষহ জীবন, সেই শিশু লাইফে যারা হারিয়ে যাচ্ছে বিভিন্ন কলকারখানা বা বিভিন্ন জায়গায় তাদেরকে মানসিক নির্যাতনের মধ্যে পড়তে হয়। আমি মনে সেসব বাচ্চারা যদি এখানে আসে, আমি নিশ্চয়ই তাদের দায়িত্ব নিয়ে পড়াশোনা বা তাদের জীবনের প্রতিষ্ঠার জায়গা করে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং চেষ্টা চালাবো। বন্ধুরা, আমাদের সামনে এই মুহূর্তে রয়েছে বৃদ্ধাশ্রমের অন্যতম কর্ণধার অশোক ভট্টাচার্য। দাদা নমস্কার। কেমন আছেন দাদা? সবার আগে খুবই ভালো আছি দাদা। এরপরে প্রথম যে কোশ্চেনটা করব, যে এত বৃদ্ধাশ্রম থাকতে আপনাদের এই বৃদ্ধাশ্রমে মানুষ কেন আসবে? আমরা এটাকে বৃদ্ধাশ্রম বলে মনে করি না, এটা বয়স্কদের দ্বিতীয় ঘর। আচ্ছা, আমাদের যারা এখানে থাকে তারা নিজের বাড়ির মতো, বাড়ি ছেড়ে আরেকটা বাড়িতে প্রবেশ করা, চলে আসে একেবারে নিজের মতো থাকবে, নিজের ঘরের মতোই থাকবে। এই যে বৃদ্ধাবাস, এই বৃদ্ধাবাসে কত বেড রয়েছে আর এই মুহূর্তে কতগুলো বেড ফাঁকা রয়েছে? আমাদের টোটাল নিচতলা আর ওপরতলা মিলিয়ে আমাদের ক্যাপাসিটি আছে প্রায় 25 থেকে 30-এর মতো। আচ্ছা, তো এখনো মোটামুটি 5-6টা ফাঁকা আছে। বৃদ্ধাশ্রমে আসতে চাইলে তো হলো না, সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে আর্থিক সমস্যা। কিরকম খরচা আপনি এবার বলুন। আমাদের এখানে খরচা খুবই নমিনাল, আচ্ছা, 8,000 টাকা প্রতি পার হেড পার আচ্ছা, মান্থ। আচ্ছা, 8,000 টাকা 8,000। খাওয়া দাওয়া, থাকা, খাওয়া দাওয়া, ইলেকট্রিসিটি সমস্ত কিছু নিয়ে। শুধু ওষুধপত্র ডাক্তারি খরচটা সেটা টোটালি নিজের, সেটা আমরা বহন করতে পারবো না। আমি দেখেছি সিঙ্গেল রুম রয়েছে, ডবল শেয়ারিং রয়েছে, ডরমেটরি রয়েছে, সব ক্ষেত্রেই 8,000 টাকা নাকি এটা ভ্যারি করে? সব ক্ষেত্রে 8,000 টাকা। তবে একটা কথা বলে দিই, আমাদের সিঙ্গেল রুম কিন্তু নেই এই মুহূর্তে। আমাদের single room? এই মুহূর্তে আমাদের কোনো সিঙ্গেল রুম নেই, আমাদের সবই শেয়ারিং। সব শেয়ারিং। স্বামী স্ত্রী একসঙ্গে থাকলে একটা ডাবল বেডরুম আমরা প্রোভাইড করে দিতে পারবো, কিন্তু একা যদি কেউ একটা বেড ঘর নিয়ে থাকতে চায় ডাবল বেডরুম, সেক্ষেত্রে তার চার্জটা পড়ে যাবে 16,000 টাকা। আচ্ছা, তাহলে হাজবেন্ড ওয়াইফ যদি থাকে তাহলে কি তাদের মাত্র 16,000 টাকা দিলেই দুজনের থাকা খাওয়া সব হয়ে যাচ্ছে? একদম 16,000 টাকা মাসে দিলে তাদের তাদের থাকা দুজনের খাওয়া হয়ে যাচ্ছে। ইলেকট্রিসিটি সমস্ত কিছু খরচ। আচ্ছা, এরপরে আরো একটা কোশ্চেন যেটা সবার আগে মাথা আসে, সেটা যে এক
এককালীন টাকার কি ব্যবস্থা কি রয়েছে, নাকি কিছু দিয়ে ঢুকতে হয় এরকম ব্যাপার? এককালীন আমাদের সেরকম আমরা কোনো ইয়ে করি না, আমাদের সেরকম কোনো রকম বার্ডেন নেই, আমাদের একটা ডোনেশন আমরা নিয়ে থাকি। আচ্ছা, কারণ 8,000 বর্তমান যুগে 8,000 টাকা দিয়ে চালানো খরচ চালানো একদম খুবই তাই। দুষ্কর ব্যাপার, দুষ্কর, একদম। যার জন্য আমরা একটা ডোনেশন নিয়ে থাকি। সেই ডোনেশনটা সম্পূর্ণভাবে নেগোশিয়েবল, আচ্ছা আচ্ছা, আমি- আলোচনার সাথে। আর আলোচনা সাপেক্ষ। আমি সবাইকে বলবো আপনারা আসুন, দেখুন আমাদের আশ্রমটা, দেখুন আমাদের সমস্ত সুযোগ সুবিধাটা দেখুন, যদি পছন্দ হয় তাহলে ডোনেশন নিয়ে কথা বলা যাবে। আচ্ছা আচ্ছা, একদম ওটা দ্বিতীয় স্টেপ। দ্বিতীয় স্টেপ। এরপরে যেটা কোশ্চেন সেটা হচ্ছে, দেখুন এখানে সবাই বৃদ্ধ বৃদ্ধা, অতএব এদের সব থেকে বড় সমস্যা হয় শারীরিক অসুস্থতা। সেক্ষেত্রে কি কিছু মেজর হলে আপনার বাড়ির লোকে খবর দিয়ে দেবেন, বা কি ব্যবস্থা সেক্ষেত্রে? মেজর কিছু হলে সাধারণ কিছু হলে আমি লোকাল ডাক্তারের সাথে কনসাল্ট করে নেবো, Consult বা করে লোকাল ডাক্তার আমি ডেকে নেবো, ডেকে নিয়ে প্রাথমিক চিকিৎসাটা আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা করাবো, তারপর বাড়ির লোকে খবর দিয়ে দেবো। মেজর কিছু মানে মেজর কিছু হলে আমরা বাড়ির লোকে ইমিডিয়েট খবর দেবো। বাড়ির লোক যদি সময় মতো এলো খুবই ভালো, এবার বাড়ির লোক যদি কোনো কারণে সময় মতো আসতে না পারে সেক্ষেত্রে আমরা সরকারি হাসপাতালে ভর্তি করে দেবো। আমাদের আচ্ছা, আচ্ছা, আচ্ছা। অতএব সরকারি হাসপাতালে ভর্তি করার পরে দায় দায়িত্ব কিন্তু বাড়ির লোক। অবশ্যই দায় দায়িত্ব আর বাড়ির লোকের। যদি বাড়ির লোক বলে থাকে, কোনো আন্ডারটেকিং দিয়ে থাকে কি পার্টিকুলার কোনো হাসপাতাল বা পার্টিকুলার কোনো নার্সিং হোমের ইয়ে বলে থাকে, আমরা সেখানে পাঠানোর ব্যবস্থা করবো। দাদা, এরপর কথা হচ্ছে এখানে মানুষ যোগাযোগ কি করে করবে, যোগাযোগ নাম্বার বলুন। আচ্ছা, তার আগে আমি একটা বলে দিই, যোগাযোগ নম্বর অবশ্যই দেবো। তার আগে আমি একটা কথা বলে দিই, আমাদের সুযোগ সুবিধাটা কি কি আচ্ছা, আছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই বলুন। আমাদের এখানে টোটালি বাড়ির মতো একদম একেবারে নর্মাল খাওয়া দাওয়ার। সপ্তাহে 2 দিন আমাদের নিরামিষ, 5 দিন আমাদের আমিষ। আচ্ছা আমিষের মধ্যে মাছ, মাংস, ডিম আমাদের সবই দেওয়া হয়, আচ্ছা আর 2 দিন নিরামিষ সম্পূর্ণ হবে। তাছাড়া আমরা সিজনলি ফল, আচ্ছা বিশেষ অনুষ্ঠানে আমরা বিশেষ খাবার, এগুলো আমরা সমস্ত প্রোভাইড করি। তাছাড়াও যারা অসুস্থ, সুগারের পেশেন্ট কিংবা অন্যান্য কোনো রোগী থাকে, তাদের জন্য আমরা বিশেষ যত্নশীল। আর আমাদের প্রতিটি রুমে এয়ার কন্ডিশন লাগানো আছে, ফ্যান লাগানো আছে, কালার টিভি, কেবল কানেকশন, প্রতিটি রুম অ্যাটাচ বাথরুম, বাথরুমে গিজার লাগানো আছে, কমোড লাগানো আছে, বয়স্কদের যাতে অসুবিধা না হয়। প্রতিটি রুমে খাট, বিছানা, আলমারি, এগুলো সমস্ত আমরা প্রোভাইড করব। আচ্ছা, সিকিউরিটির ব্যাপারটা মানে সিকিউরিটি আমরা কোনো কিছু সিকিউরিটি বলতে হ্যাঁ, মানে নিরাপত্তা। নিরাপত্তা আমাদের পুরো বাড়ির সিসিটিভিতে মোড়ানো রয়েছে। 24 ঘন্টা আমাদের লোক আছে, 24 ঘন্টা কাজের লোক আছে। কোনো রকম এখানে অসুবিধা, নিরাপত্তার কোনো অভাব নেই, কোনো অভাব নেই। আচ্ছা দাদা, এরপরে আমি যাবো যে এখানে মানুষ আসবে কি করে, আপনি একবার পথ নির্দেশটা দিয়ে দিন। পথ নির্দেশটা খুবই সোজা একদম। আমাদের এটা হচ্ছে বাদু বাজার, গুস্তিয়া হাই স্কুলের পাশে। আচ্ছা গুস্তিয়া হাই স্কুল, ওটাকে বলে কেএনসি হাই স্কুল, আচ্ছা ক্ষেত্রনাথ চ্যাটার্জি হাই স্কুল। এটা হচ্ছে কি মধ্যমগ্রাম চৌমাথা থেকে ঠিক 6 কিলোমিটার দূরে, আচ্ছা বাদু রোডে। আচ্ছা মধ্যমগ্রাম চৌমাথা থেকে অটো পেয়ে যাবেন, কিংবা 93 বাস রুটের বাসটাও পেয়ে যাবেন। আচ্ছা অটোতে যদি আসতে হয়, মধ্যমগ্রাম থানার উল্টো দিকে বাদু বাজারের অটো পাওয়া যাবে। ওই অটোতে বসবে, অটোওয়ালাকে বলবে গুস্তিয়া ওল্ড এজ হোম যাব, তাহলে অটোওয়ালা আমাদের একেবারে গেটেই নামিয়ে দেবে। এবার আমি কিন্তু এসেছিলাম, যেহেতু আমি 2 হুইলার নিয়ে এসেছি, আমি এসেছিলাম বাদুবাজারের যে মাঝার পরে তার উল্টো দিকে রাস্তা দিয়ে, কিন্তু আমি খুব সহজে চলে এসেছিলাম আপনার। হ্যাঁ, এটা 2 চাকার গাড়ি আনলে এটা খুব ইজি রাস্তা, ইজি রাস্তা। গাড়িতে আসলে এভাবেও চলে আর না হলে ওটাকে একটু ঘুরিয়ে কাঞ্চনতলা দিয়ে ডান দিকে ঘুরলেও আমাদের এই আশ্রমে পৌঁছানো যায়। এবার এখানকার যোগাযোগ নাম্বারটা বলুন আপনি। আমাদের যোগাযোগ নাম্বার, ল্যান্ডলাইন নাম্বার একটা আছে, 03325262728। আরো একবার বলুন। 03325262728, মানে 25, 26, 27, 28। আচ্ছা আচ্ছা, সুন্দর নাম্বার, একদম সুন্দর নাম্বার আছে, 25, 26, 27, 28। এটা আমাদের ল্যান্ডলাইন নাম্বার। আরো 3টে আছে, কিন্তু আমি এই একটাই দিলাম। আর মোবাইলগুলো আমি দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার হচ্ছে 9830260183, 9830260183। তাছাড়া আমাদের ওল্ড এজ হোমে আরেকটা নাম্বার আছে, 8337018496।
বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটা কেমন হয়েছে মতামত জানাতে একদম ভুলবেন না। শেষ যেটা দিয়ে করি সেটা দিয়ে শেষ করব, কিন্তু তার আগে আরও একবার অন্তর থেকে বলবো যে পৃথিবীর কোনো বাবা মাকে যেন তার শেষ জীবনটা বৃদ্ধাশ্রমে কাটাতে না হয়। তিনি তার শেষ সময়টা যেন তার বাড়িতেই তার আপনজনের সাথে থাকতে পারে। আমার কথা তোমাদের কথা, এই নিয়ে আমাদের কথা, আর এই সব কিছু যখন এক জায়গায় মিলে যায় ঠিক তখনই এখানেই এই আশ্রমেই তৈরি হয় তুষার টক।